টিচিং একাডেমি পরিবারে তোমাকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওর মাধ্যমে 2024 সালের যে মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষা ইতিহাস বিষয়ের উপরে কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন তুলে ধরবো। আজকে মূলত দ্বিতীয় অধ্যায় যে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা যে অধ্যায়টি আছে, সে অধ্যায়ের উপরে এই ছোট ছোট প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব। এই প্রশ্নগুলো তোমরা পড়লে ভীষণ উপকৃত হবে। এই প্রশ্নগুলো পরীক্ষাতে তোমাদের এমসিকিউ, এসিকিউ, শূন্যস্থান, ম্যাচ হিসেবে আসতে পারে। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আশা করি অবশ্যই ভালো লাগবে। এটি কিন্তু ইউটিউবের একটি সেরা ভিডিও হিসেবে পরিগণিত হতে চলেছে। তাই কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো, অবশ্যই তোমরা কিন্তু লাভবান হবে। মূল ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো এবং অল নোটিফিকেশন অন করে রাখো। মূল যে ভিডিও অর্থাৎ যে ছোট প্রশ্ন, এই ছোট প্রশ্নে যাওয়ার আগে এই অধ্যায়ের উপর একটি ছোট্ট ধারণা তোমাদের সামনে দেবো। আশা করি এটা শুনলে তোমাদের একটা স্বচ্ছ ধারণা অধ্যায়ের উপর তৈরি হবে। এই অধ্যায়ের প্রথমে শুরুতেই তোমরা দেখবে সেখানে বামাবোধিনী পত্রিকা আছে, অর্থাৎ এটা নারীদের কথা তুলে ধরা হতো। এখানে এই পত্রিকার সম্পাদক 1863 সালে এটি প্রকাশিত হয়। মহেশচন্দ্র দত্ত ছিল সম্পাদক। পরবর্তীকালে গ্রাম বার্তা যে প্রকাশিকা পত্রিকা, সেই পত্রিকায় গ্রামের কথা তুলে ধরা হতো। অর্থাৎ কাঙাল হরিনাথ মজুমদার এর সম্পাদক ছিল। এটি 1863 সালে প্রকাশিত হয়েছিল এবং এই পত্রিকা যে সম্পাদক তিনি কিন্তু কাঙাল হরিনাথ নামে বেশি পরিচিত ছিল এবং এই পত্রিকাটি বাংলাদেশের কুষ্টিয়া জেলা থেকে কিন্তু এটা প্রকাশিত হয়েছিল। এছাড়া নীলদর্পণ নাটক আছে। এই নাটকটি জানো তোমরা 1860 খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র রচনা করেছিল। এছাড়া আছে হুতুম প্যাঁচার নকশা, এটি একটি ব্যঙ্গাত্মক রচনা। এই রচনাতে যে কালীপ্রসন্ন সিংহ তিনি কিন্তু তৎকালীন সময়ের কিছু ভারতীয় যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছিল, অর্থাৎ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছিল, তাদেরকে তিনি ব্যঙ্গভাবে তিনি বাবু সমাজ অর্থাৎ কলকাতার বাবু সমাজ বলে অভিহিত করেছেন এবং এদের কথাই কিন্তু তিনি এখানে তুলে ধরেছিল। এছাড়া এখানে হিন্দু পেট্রিয়ট পত্রিকা আছে এবং এই পত্রিকার ক্ষেত্রে যেটা প্রধানতম অর্থাৎ অন্যতম সম্পাদক ছিল হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। তিনি কিন্তু এই পত্রিকার ক্ষেত্রে যথেষ্ট বড় অবদান রেখেছিল এবং এই পত্রিকাতেও তৎকালীন সবাই নানা কথাগুলো তুলে ধরা হতো। এরপরে আসছে যে আধুনিক শিক্ষা, পাশ্চাত্য শিক্ষা। এখানে তোমরা মনে রাখবে যে ভারতবর্ষে যখন ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হলো, তখন কিন্তু ভারতবর্ষে ব্রিটিশ সরকার তারা কিন্তু ভারতীয়দেরকে আধুনিক শিক্ষার পরিবর্তে দেশীয় যে শিক্ষা, সেই শিক্ষার উপরেই জোর দিয়েছিল, অর্থাৎ যার আমরা বলছি প্রাচ্য শিক্ষা। এখানে এই জন্যই 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে। অর্থাৎ এভাবে যখন চলতে থাকে তখন দেখা যায় যে ভারতবর্ষে ব্রিটিশ শাসন আস্তে আস্তে বিস্তার হচ্ছে এবং এই বিস্তারের সঙ্গে সঙ্গে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ভারত পরিচালনা করছিল, সেই পরিচালনা করার ক্ষেত্রে কিন্তু প্রচুর কর্মচারীর প্রয়োজন ছিল এবং এই কথা মাথায় রেখে কিন্তু পরবর্তীকালে ব্রিটিশ সরকার ভারতবর্ষে আধুনিক যে শিক্ষা, সেই শিক্ষা দেওয়ার কথা বলেছিল এবং 1813 সালের যে সনদ আইন বা যে চার্টার অ্যাক্ট ছিল, সে আইনে কিন্তু শিক্ষা খাতে 1 লক্ষ টাকা ব্যয়ের কথা বলা হয়েছিল এবং এই 1 লক্ষ টাকা কী করে ব্যয় করা হবে সেই হিসাবে কিন্তু একটা জনশিক্ষা কমিটি 1823 সালে গড়ে তোলা হয়েছিল এবং পরবর্তীকালে এই কমিটির যে সদস্য যারা ছিল তারা দুটো ভাগে বিভক্ত হয়েছিল। যারা প্রাচ্য শিক্ষার পক্ষে ছিল তারা ছিল প্রাচ্যবাদী, আর যারা আধুনিক পাশ্চাত্য শিক্ষার পক্ষে ছিল তারা হচ্ছে পাশ্চাত্যবাদী নামে পরিচিত। পরবর্তীকালে 1835 খ্রিস্টাব্দে লর্ড মেকলে তিনি একটা প্রতিবেদনে তিনি কিন্তু আধুনিক যে পাশ্চাত্য শিক্ষা, সেই শিক্ষা খাতে কিন্তু অর্থটা তিনি বরাদ্দের কথা বলেছিল। সেই হিসাবে এখানে অনেকটাই প্রাচ্য পাশ্চাত্য যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কিন্তু অনেকটা অবসান ঘটেছিল। এখানে মনে রাখবে এই দ্বন্দ্বের অবসানের পরে কিন্তু ভারতবর্ষে মোটামুটি যে আধুনিক শিক্ষার বিস্তার হয় এবং সবথেকে যেটা বড় বিষয়, ভারতবর্ষে যে নবজাগরণ হয়েছিল, অর্থাৎ যে নতুন করে জেগে ওঠা, অর্থাৎ যেটা একদম তোমাদের শেষে আছে যে নবজাগরণ, অর্থাৎ ইউরোপে ক্ষেত্রে ইতালির ফ্লোরেন্স শহরে প্রথম নবজাগরণ কিন্তু হয়েছিল এবং ভারতবর্ষের ক্ষেত্রে আমাদের এটা গর্বের বিষয় যে এই পশ্চিমবঙ্গ অর্থাৎ এই কলকাতায় কিন্তু প্রথম নবজাগরণ হয়েছিল 19 শতক এবং 19 শতককে বলা হয় থাকে নবজাগরণের শতক। অর্থাৎ এই নবজাগরণের ফলে অর্থাৎ আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হলাম, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হলাম, এর ফলে আমাদের যে চিন্তাধারা একটা পরিবর্তন আসলো, আমাদের সমাজ সংস্কৃতির একটা পরিবর্তন আসলো। আমরা ভারতীয়রা, বিশেষ করে বাঙালিরা, তারা কিন্তু সমস্ত কিছু যুক্তি দিয়ে তারা বুঝতে শিখলাম এবং এখান থেকেই আমাদের একটা পরিবর্তন আসলো এবং আমাদের এই সময় সমাজে যে সমস্ত কুপ্রথা ছিল, অর্থাৎ বাল্যবিবাহ, অস্পৃশ্যতা, বহুবিবাহ, এরকম নানা ধরনের কুপ্রথা সমাজে ছিল। তখন আমরা কি করলাম, আমাদের সমাজটাকে পরিবর্তন করার চেষ্টা করলাম, কারণ আমরা তৎকালীন সময় আধুনিক শিক্ষা শিক্ষিত হয়েছি আর এজন্যই এই সমাজকে সংস্কার করার জন্য বিভিন্ন আন্দোলন হয়েছিল, যেগুলো বলা হয় সমাজ সংস্কার আন্দোলন।
এক্ষেত্রে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, ডেভিড হায়ার, ডিরোজি এরা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। শুধু সমাজ সংস্কার নয়, এরা কিন্তু আধুনিক যে পাশ্চাত্য শিক্ষা সেই শিক্ষা প্রবর্তনের ক্ষেত্রেও কিন্তু একটা বড় ভূমিকা গ্রহণ করেছিল। আমরা জানি যে বিদ্যাসাগর তিনি কিন্তু 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং নারী শিক্ষার ক্ষেত্রে তার একটা কিন্তু বিশাল বড় অবদান তিনি কিন্তু রেখেছে। তাহলে এই যে তার উদ্যোগ, সেই উদ্যোগকে কিন্তু তিনি কিন্তু যে আধুনিক শিক্ষা সেটা শিক্ষার প্রস্তারে কিন্তু তিনি এগিয়ে গিয়েছিলেন। এবং দেখা যায় যে সমাজ সংস্কারের ক্ষেত্রে আমরা জানি সতীদাহ প্রথা নিবারণ হয়েছিল রামমোহনের উদ্যোগে। 1856 খ্রিস্টাব্দে বিদ্যাসাগরের চেষ্টায় হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয়েছিল। 1872 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন তার উদ্যোগে 3 আইন প্রতিষ্ঠিত হয়েছিল। এইভাবে দেখা যায় অস্পৃশ্যতা, বহুবিবাহ, বাল্যবিবাহ যেগুলো ছিল অর্থাৎ সমাজে যে কুসংস্কার ছিল সেই কুসংস্কার থেকে সমাজকে কিন্তু অনেকটাই মুক্ত করা গিয়েছিল। এর পরবর্তীকালে যে আধুনিক যে শিক্ষা অর্থাৎ ভারতবর্ষের যে উচ্চশিক্ষা, সেই উচ্চশিক্ষার বিকাশের ক্ষেত্রে কিন্তু যেটা 1835 খ্রিস্টাব্দে তোমরা জানো যে বিশেষ করে যে চিকিৎসা ক্ষেত্রে অর্থাৎ 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়ে ওঠে এবং সেই কলকাতা মেডিকেল কলেজ কিন্তু তারা উচ্চ চিকিৎসা ক্ষেত্রে কিন্তু তারা একটা বিশাল বড় অবদান রাখে। এখান থেকেই 1836 খ্রিস্টাব্দে মধুসূদন গুপ্ত তিনি কিন্তু প্রথম সব ব্যবচ্ছেদকারী হিসাবে পরিগণিত হয়েছিল। এই কলকাতা মেডিকেল কলেজ থেকেই রহিম খান তিনি কিন্তু প্রথম মুসলিম ছাত্র হিসাবে এখান থেকে তিনি ডাক্তারি পাশ করেছিলেন। এভাবে দেখা যায় যে 1854 খ্রিস্টাব্দে যে উডের সুপারিশ বা উডের ডেসপ্যাচ এটাকে বলা হয় তাকে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনা কাটা। এই উডের সুপারিশ অনুসারে কিন্তু ভারতবর্ষে কলকাতা, বোম্বাই, মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল এবং এই 1857 খ্রিস্টাব্দে কিন্তু এই প্রতিবেদনের উপর ভিত্তি করেই কলকাতা বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে এবং এই কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু উচ্চশিক্ষার বিকাশে একটা বিশাল বড় অবদান সেখানে কিন্তু রেখেছিল। এরপরে যেগুলো আছে যে ডিরোজি ও নব্যবঙ্গ আন্দোলন, তারা কিন্তু সমাজ সংস্কারের ক্ষেত্রে অনেকটাই উগ্র জাতীয়তাবাদী যে আন্দোলন সেটা শুরু করেছিল, মানুষ সেটাকে ভালোভাবে নিতে পারেনি, তারাও একটা বড় অবদান রেখেছিল। শুধু তাই না, ছাড়া ডেভিড হায়ার তিনি ঘড়ি ব্যবসায়ী ছিলেন, তিনি ভারতবর্ষে এসে কিন্তু ভারতের যে সমাজ সংস্কারের ক্ষেত্রেও কিন্তু আধুনিক যে বিশেষ করে পাশ্চাত্য শিক্ষা তার প্রবর্তনে কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। এছাড়া পরবর্তীকালে দেখা যাচ্ছে যে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি কিন্তু সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কথা বলেছিল, যত মত তত পথ, তিনি কিন্তু তার এই বাণী তিনি ছড়িয়ে দিয়েছিলেন এবং তারই শিষ্য যাকে বলা হয় নব্য বেদান্তবাদের প্রবক্তা। এখানে মনে রাখবে যে বেদান্তবাদ তার কিন্তু প্রবক্তা ছিল শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, আর যে নব্য বেদান্তবাদের কথা যার আমার কথা বলছি সেই নব্য বেদান্তবাদের কিন্তু প্রবক্তা ছিল স্বামী বিবেকানন্দ। এবং আমরা জানি তিনি 1893 খ্রিস্টাব্দে তিনি শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে বক্তৃতা রেখেছিল। তিনি ম্যান মেকিং রিলিজিয়নের কথা বলেছিল। তিনি বলেছিলেন যে মানুষকে অর্থাৎ জীবকে ভালোবাসলেই কিন্তু ঈশ্বরকে পাওয়া যায়। অর্থাৎ তিনি বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ এক্ষেত্রে তিনি কিন্তু যে ম্যান মেকিং রিলিজিয়ন এর উপরে তিনি গুরুত্ব দিয়েছিলেন এবং পরবর্তীকালে দেখা যায় কিন্তু তার ধ্যান ধারণা সেটা কিন্তু ভারতবর্ষের জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে বিশাল বড় একটা ভূমিকা গ্রহণ করে। তার 2টি উল্লেখযোগ্য পত্রিকা ছিল, একটা ছিল পরিব্রাজক এবং অন্য একটি ছিল বর্তমান ভারত। এইভাবে দেখা যাচ্ছে যে ভারতবর্ষে একটা বিশাল বড় পরিবর্তন আসে এবং এইভাবেই আধুনিক পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ফলেই ভারতবর্ষে চিন্তা চেতনার ক্ষেত্রে একটা পরিবর্তন আসে এবং এইভাবেই দেখা যায় পরবর্তীকালে আমরা সচেতন হই এবং এক সময় আমরা আমাদের দেশকে স্বাধীন করার জন্য আমরা কিন্তু জাতীয়তাবাদী মন্ত্রে দীক্ষিত হয়ে আমরা কিন্তু আন্দোলন করি এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আমরা জানি যে বিভিন্ন আন্দোলন ভারতীয়রা সংগঠিত করেছিল। তাহলে এইভাবে তোমরা যদি মনে রাখো তোমাদের কিন্তু একটা স্বচ্ছ ধারণা হবে। এরপরে আমি ছোটো ছোটো টপিকের উপর আলোচনা করব। তাহলে চলো আজকের মূল যে আলোচনা ছোট প্রশ্ন সেখানে যাওয়া যাক। তোমরা এগুলো দেখে নাও এবং খাতায় লিখে নাও। তোমরা কিন্তু এগুলো পড়লে পরীক্ষাতে ভীষণ উপকৃত হবে। তাহলে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো, তোমরাই বিচার করো ভিডিওটি কেমন হয়েছে। অবশ্যই ভিডিওটি দেখে একটি কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো। প্রথমে দেখে নাও বামাবোধিনী পত্রিকা, এর প্রকাশকাল 1863 খ্রিস্টাব্দে। এর প্রথম সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। এই পত্রিকার বৈশিষ্ট্য, এটি একটি মাসিক পত্রিকা। এই পত্রিকার মুখপত্র ছিল বামাবোধিনী পত্রিকা। বামা কথার অর্থ নারী, অর্থাৎ এই পত্রিকাতে নারীদের কথা তুলে ধরা হতো। এই পত্রিকার বিশিষ্ট লেখিকা ছিলেন মানকুমারী বসু। এই পত্রিকার প্রকাশ বন্ধ হয় 1922-23 খ্রিস্টাব্দে। উমেশচন্দ্র দত্ত কলকাতায় সিটি স্কুল
ও কলেজের অধ্যক্ষ ছিলেন। বামাবোধিনী সভা তৈরি হয় ব্রাহ্ম সমাজের উদ্যোগে। পত্রিকার সদর কার্যালয়টি ছিল 16 নম্বর রঘুনাথ স্ট্রিট, শিমুলিয়া, কলকাতা। উমেশচন্দ্র দত্ত দীর্ঘ 44 বছর এই পত্রিকার সম্পাদনা করেছিলেন। এই পত্রিকার সর্বশেষ সম্পাদক হলেন আনন্দ কুমার দত্ত। এখান থেকে পত্রিকার প্রকাশকাল, প্রথম সম্পাদক, শেষ সম্পাদক এবং এটি যে একটি মাসিক পত্রিকা, এগুলো আর কি বেশি করে মনে রাখবে। এরপরে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা। এই পত্রিকার প্রকাশকাল 1863 খ্রিস্টাব্দের আগস্টে। এর প্রথম সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার, যিনি কাঙাল হরিনাথ নামে অধিক পরিচিত। এই পত্রিকার বৈশিষ্ট্য, এটিও একটি মাসিক পত্রিকা, পরে একটি পাক্ষিক এবং সবশেষে 1 পয়সা মূল্যের সাপ্তাহিকে পরিণত হয়েছিল। এই পত্রিকাটি কুষ্টিয়া জেলা, পূর্বতন পাবনা জেলার কুমারখালী থেকে প্রকাশিত হতো। হরিনাথ মজুমদার 18 বছর একাধারে এই পত্রিকার সম্পাদক ছিলেন। গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় প্রথম লালন ফকিরের গান ছাপা হয়। 1884 খ্রিস্টাব্দে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা বন্ধ হয়ে যায়। এই পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনকও বলা হয়ে থাকে। এখান থেকে তোমরা প্রকাশকাল, প্রথম সম্পাদক, এটি একটি মাসিক পত্রিকা, এটি প্রকাশিত কুষ্টিয়া জেলা থেকে এটি, এবং এই পত্রিকার প্রকাশ সাল, এগুলো বেশি করে মনে রাখবে। এরপরে হিন্দু পেট্রিয়ট পত্রিকা। এই পত্রিকার প্রকাশকাল 1853 খ্রিস্টাব্দে 6 জানুয়ারি। এই পত্রিকার প্রথম মালিক ছিলেন মধুসূদন রায়। এর প্রতিষ্ঠাতা ও প্রথম ম্যানেজিং এডিটর বা সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। 1855 খ্রিস্টাব্দে জুন মাসে হরিশচন্দ্র মুখার্জির বড় দাদা ভবানীপুরের হারানচন্দ্র মুখার্জির পত্রিকার মালিকানা কিনে নেন। 1855 থেকে 61 খ্রিস্টাব্দ পর্যন্ত হরিশচন্দ্র এই পত্রিকার সম্পাদক ছিলেন। হিন্দু পেট্রিয়ট পত্রিকা প্রথম আত্মপ্রকাশ করেছিল একটি সাপ্তাহিক ইংরেজি সংবাদপত্র রূপে। পরে এটি মাসিক পত্রিকা এবং 1892 খ্রিস্টাব্দের মার্চ মাসে এটি কিন্তু দৈনিক পত্রিকায় পরিণত হয়েছিল। হিন্দু পেট্রিয়ট পত্রিকা নীল বিদ্রোহ ও সাঁওতাল বিদ্রোহকে কিন্তু সমর্থন জানিয়েছিল। 1861 থেকে 1884 খ্রিস্টাব্দ পর্যন্ত পত্রিকাটি সম্পাদনা করেন শম্ভুচন্দ্র মুখার্জি ও কৃষ্ণপদ পাল। 1824 খ্রিস্টাব্দে এর প্রকাশনা বন্ধ হয়। এখান থেকেও তোমরা পত্রিকার প্রকাশকাল, এর প্রথম মালিক কে ছিলেন, এর প্রথম সম্পাদক কে ছিলেন, এবং হরিশচন্দ্র এই পত্রিকার যে গুরুত্বপূর্ণ সম্পাদক, তিনি কত সাল থেকে কত সাল পর্যন্ত পত্রিকার সম্পাদনা করেছিলেন, এই পত্রিকা কোন কোন বিদ্রোহকে সমর্থন করেছিল এবং প্রকাশ বন্ধ হয় কত সালে, এগুলো বেশি করে মনে রাখবে। এরপরে দেখে নাও হুতুম প্যাঁচার নকশা। এটি প্রকাশিত হয় প্রথম 1861 বা 62 খ্রিস্টাব্দে। এটি ছিল একটি ব্যঙ্গ সাহিত্য এবং হাস্য রসাত্মক রচনা। এটি রচনা করেছিল কালীপ্রসন্ন সিংহ। কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাঁচার ছদ্মনামে তিনি কিন্তু এটা রচনা করেছিল, এবং মনে রাখবে হুতুম প্যাঁচা একটি ব্যঙ্গাত্মক রচনা। আর কালীপ্রসন্ন সিংহ তিনি 1855 খ্রিস্টাব্দে বিদ্যুৎ সাহিনী সভা প্রতিষ্ঠা করে। এখান থেকে প্রকাশকাল, এটি কালীপ্রসন্ন সিংহ রচনা করে এবং তার ছদ্মনাম, এবং এটি কী ধরনের রচনা এটি মনে রাখবে, এবং সেই সঙ্গে এখান থেকে মনে রাখবে এই বইতে কিন্তু কালীপ্রসন্ন সিংহ তিনি কলকাতার যে শিক্ষিত পাশ্চাত্য শিক্ষায় যারা শিক্ষিত হয়েছিল তাদেরকে তিনি কিন্তু ব্যঙ্গ করে কলকাতার বাবু সমাজ বলে অভিহিত করেছেন। এরপরে নীলদর্পণ নাটক, এটি রচনা করেছিল দীনবন্ধু মিত্র 1860 খ্রিস্টাব্দে। এখানে মনে রাখবে দীনবন্ধু মিত্র কিন্তু কেঞ্চিৎ পথিকেন ছদ্মনামটি গ্রহণ করেছিলেন। এই নীলদর্পণ নাটকটি রেভারেন্ড জেমস লং এর অনুরোধে মাইকেল মধুসূদন দত্ত তিনি কিন্তু ইংরেজিতে অনুবাদ করেছিল, এবং এই যে নাটকটি তার কিন্তু প্রকাশক ছিলেন জেমস লং সাহেব, এবং এর জন্য লং সাহেবকে 1000 টাকা জরিমানা এবং 1 মাসের কারাবাস করা হয়েছিল, এবং এই যে 1000 টাকা জরিমানার টাকা সেটা কিন্তু কালীপ্রসন্ন সিংহ তিনি দিয়ে দিয়েছিলেন। নীলদর্পণ এই বিদেশি ভাষায় অনুদিত প্রথম বাংলা নাটক। নীলদর্পণ নাটকটি প্রথম অভিনয় হয়েছিল ঢাকাতে। কলকাতায় নীলদর্পণ নাটকটি 1872 খ্রিস্টাব্দে প্রথম ন্যাশনাল থিয়েটারে মঞ্চস্থ হয়েছিল। বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্র এই প্রসঙ্গে মনে রাখবে বাঙ্গাল গেজেট। তাহলে এখান থেকে নীলদর্পণ নাটকের প্রকাশকাল, এটি যে
ইংরেজিতে অনুবাদ হয়েছিল সে কে করেছিল, কার অনুরোধে করেছিল এবং ইংরেজিতে প্রকাশিত নাটকটির প্রকাশক কে ছিল, এগুলো ভীষণ ভালো করে মনে রাখবে। এবং সেই সঙ্গে সঙ্গে প্রথম বাঙালি পরিচালিত যে সংবাদপত্র বাঙ্গাল গ্যাজেট, এটিও ভালো করে মনে রাখবে। এরপরে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব এবং ভারতের পাশ্চাত্য শিক্ষার বিস্তার, এর উপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখে নাও। 1813 সালের সনদ আইনে শিক্ষা খাতে 1 লক্ষ টাকা ব্যয়ের কথা বলা হয়। 1823 খ্রিস্টাব্দে জুলাই মাসে লর্ড আর্মহার্স্ট জনশিক্ষা কমিটি বা জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠন করেন। জনশিক্ষা কমিটি যেসব সদস্য পাশ্চাত্য শিক্ষা খাতে অর্থ বরাদ্দের কথা বলে তারা পাশ্চাত্যবাদী নামে পরিচিত হয়েছিল। আবার অন্যদিকে যারা প্রাচ্য শিক্ষা খাতে অর্থ বরাদ্দের কথা বলেছিল তারা প্রাচ্যবাদী নামে পরিচিত ছিল। পাশ্চাত্যবাদের সমর্থকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন টমাস ব্যাবিংটন মেকলে, আলেকজান্ডার ডাফ, সন্ডার্স, কলভিন প্রমুখ। অন্যদিকে প্রাচ্যবাদের সমর্থকদের মধ্যে অন্যতম ছিলেন H.T. প্রিন্সেপ, কোলব্রুক, উইলসন প্রমুখ। 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি টমাস ব্যাবিংটন মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য যে মেকলে মিনিট ঘোষণা করেছিল তার দ্বারা কিন্তু এই দ্বন্দ্বের অনেকটা অবসান হয়েছিল। 1823 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ভারতে কিন্তু পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের জন্য তিনি লর্ড আর্মহার্স্টকে চিঠি লেখেন। কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় 1842 খ্রিস্টাব্দে। 1844 খ্রিস্টাব্দে লর্ড হার্ডিঞ্জ সরকারি চাকরির ক্ষেত্রে ইংরেজি জানা বাধ্যতামূলক বলে ঘোষণা করেন। 1854 খ্রিস্টাব্দে 19 জুলাই চার্লস উড ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য যে প্রতিবেদন পেশ করে তা উডের ডিসপ্যাচ নামে পরিচিত। উডের প্রতিবেদনকে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ম্যাগনা কার্টা বলা হয়। উডের প্রতিবেদন অনুসারে কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করে। 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 1791 বা 92 খ্রিস্টাব্দে জোনাথন ডানকান বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন এবং 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। 1817 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এডওয়ার্ড হাইড ইস্ট এবং ডেভিড হেয়ারের উদ্যোগে রাজা রামমোহন রায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। ডেভিড হেয়ার 1817 খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি এবং 1818 খ্রিস্টাব্দে কলকাতা স্কুল সোসাইটি প্রতিষ্ঠা করেন। এই দুটিরই উদ্দেশ্য ছিল বিনামূল্যে অথবা স্বল্প মূল্যে পাঠ্যপুস্তক ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া। 1824 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়। 1835 খ্রিস্টাব্দে সেন্ট জেভিয়ার্স কলেজ এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। 1882 খ্রিস্টাব্দে লর্ড রিপনের আমলে গঠিত হান্টার কমিশন ভারতের সর্বপ্রথম একটি শিক্ষা কমিশন। কার্জনের আমলে 1902 খ্রিস্টাব্দে গঠিত র্যালে কমিশনের 2 ভারতীয় সদস্য হলেন গুরুদাস ব্যানার্জি ও সৈয়দ হোসেন বিলগ্রামি। শ্রীরামপুত্রী নামে পরিচিত ছিলেন উইলিয়াম কেরি, ওয়ার্থ এবং মার্শম্যান। পরের প্রশ্ন বিদ্যাসাগর সম্পর্কে। ভারতবর্ষে স্ত্রী শিক্ষা বিস্তারে পথিকৃৎ ছিলেন বিদ্যাসাগর। তিনি স্ত্রী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিশাল বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার উদ্যোগে 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং এগুলিতে প্রায় 1300 ছাত্রী পড়াশোনা করত, এটি মনে রাখবে। এবং বেথুনের সহযোগিতায় বিদ্যাসাগর 1849 খ্রিস্টাব্দে ভারতের প্রথম বালিকা বিদ্যালয় বা ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠা করে, এটিও ভালো করে মনে রাখবে। ক্যালকাটা ফিমেল স্কুল পরে বেথুন স্কুল এবং বর্তমানে এটি বেথুন কলেজ নামে পরিচিত লাভ করে। বিদ্যাসাগর তার মা ভগবতী দেবীর স্মৃতির উদ্দেশ্যে বীরসিংহ গ্রামে 1890 খ্রিস্টাব্দে ভগবতী বিদ্যালয় গড়ে তোলেন। 1872 খ্রিস্টাব্দে মেট্রোপলিটন ইনস্টিটিউশন যে প্রতিষ্ঠিত হয় তার বর্তমান নাম বিদ্যাসাগর কলেজ এবং এটি ভীষণ ভালো করে মনে রাখবে যে দক্ষিণ ভারতে বিদ্যাসাগর বলা হয় বিশ্বলিঙ্গম পান্তুলুকে। এরপরে রাজা রামমোহন রায় সম্পর্কে। ভারতের প্রমিথিয়াস এবং নবজাগরণের অগ্রদূত বলা হয় রাজা রামমোহন রায়কে এবং তিনি ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের পথিকৃৎ। তাকে নবজাগরণের অগ্রদূত বলা হয় তাকে। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দিয়েছিল। 1803 থেকে 1814 সাল পর্যন্ত তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী ছিলেন। তার প্রথম প্রকাশিত গ্রন্থ
ফরাসি ভাষায় লেখা তোয়াফাত উল মহিউদ্দিন। 1815 খ্রিস্টাব্দে রামমোহন আত্মীয় সভা প্রতিষ্ঠা করে, এটি ভালো করে মনে রাখবে। 1828 বা 29 খ্রিস্টাব্দে তিনি ব্রাহ্ম সভা গঠন করে। 1830 সালের নাম হয় ব্রাহ্ম সমাজ, এটিও মনে রাখবে ভালো করে। 1823 খ্রিস্টাব্দে রামমোহন আর্মহাস্টকে চিঠি লেখেন ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে, এটিও ভীষণ ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, রামমোহনের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা ছিল সংবাদ কৌমুদী। 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠায় হাউডিস্ট, ডেভিড হেয়ার ও বৈদ্যনাথ মুখার্জিকে তিনি সাহায্য করেছিলেন। 1815 সালে উত্তর কলকাতায় সুরিপাড়ায় প্রতিষ্ঠিত বিদ্যালয়টি 1822 খ্রিস্টাব্দে অ্যাংলো হিন্দু স্কুল নামে পরিচিত হয়। 1825 বা 26 খ্রিস্টাব্দে তিনি বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন কলকাতাতে। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলেছেন। 1830 খ্রিস্টাব্দে 19 নভেম্বর তিনি কলকাতায় থেকে বিলেত যাত্রা করেন এবং 1833 সালে তিনি লন্ডনে মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয়ে লন্ডনের ব্রিস্টল শহরে মারা যান এবং এখানেই তাকে সমাধিস্থ করা হয়। এরপর রাজা রাধাকান্ত দেব সম্পর্কে। তারই প্রেরণায় 1847 খ্রিস্টাব্দে বারাসাতে কালীকৃষ্ণ বালিকা বিদ্যালয় গড়ে ওঠে। এ প্রসঙ্গে বলে রাখি, ভারতে প্রতিষ্ঠিত প্রথম বালিকা বিদ্যালয় হলো ক্যালকাটা ফ্যামিলি স্কুল, যেটি 1849 খ্রিস্টাব্দে বিদ্যাসাগরের সহযোগিতায় বেথুন গড়ে তোলে। কিন্তু তার আগেই কিন্তু কালীকৃষ্ণ বালিকা বিদ্যালয় গড়ে ওঠে। তবে পরীক্ষাতে যদি তোমাদের আসে যে ভারতে প্রতিষ্ঠিত প্রথম বালিকা বিদ্যালয়, তোমরা কিন্তু অবশ্যই বেথুন স্কুলের কথাই বা ক্যালকাটা ফ্যামিলি স্কুল যেটা তার কথাই লিখবে। শব্দকল্পদ্রুম গ্রন্থটি রচনা করেছিলেন রাধাকান্ত দেব। ব্রিটিশ সরকার তাকে রাজবাহাদুর উপাধিতে ভূষিত করেছিল। এরপর ডেভিড হেয়ার 1817 খ্রিস্টাব্দে তিনি স্কুল বুক সোসাইটি এবং 1818 খ্রিস্টাব্দে কলকাতা স্কুল সোসাইটি প্রতিষ্ঠা করেন। তিনি স্কটল্যান্ডের অধিবাসী ছিলেন এবং ভারতবর্ষে ঘড়ি ব্যবসায়ী হিসাবে 1800 খ্রিস্টাব্দে আসেন। 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠায় তার একটা বিরাট অবদান ছিল। স্কুল বুক সোসাইটির উদ্যোগেই 1825 খ্রিস্টাব্দে পৃথিবীর মানচিত্র বাংলায় প্রকাশিত হয়। 1818 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ারের উদ্যোগেই পটলডাঙ্গা একটি স্কুল স্থাপিত হয় এবং এই পটলডাঙ্গা স্কুলটি পরে হেয়ার স্কুল নামে পরিচিতি লাভ করেছিল। এরপর জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন, তিনি স্কটল্যান্ডের মানুষ ছিলেন এবং 1848 খ্রিস্টাব্দে বড় লর্ড ডালহৌসির আইনমন্ত্রী রূপে ভারতে আসেন। তিনি ভারতে এসে কাউন্সিল অফ এডুকেশনের সভাপতি হন। তারই উদ্যোগে দক্ষিণারঞ্জন মুখার্জি, মদনমোহন তর্কালঙ্কার ও বিদ্যাসাগরের সহযোগিতায় 1849 খ্রিস্টাব্দে 7ই মে হিন্দু বালিকা বিদ্যালয় বা ক্যালকাটা ফ্যামিলি স্কুল প্রতিষ্ঠিত হয়। হিন্দু বালিকা বিদ্যালয় পরে বেথুন স্কুল এবং পরবর্তীকালে এটি বেথুন কলেজ নামে পরিচিতি লাভ করে। ভারতীয় উপমহাদেশে প্রথম মহিলা কলেজ হচ্ছে বেথুন কলেজ। এরপর কলকাতা মেডিকেল কলেজ, এটি 1835 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং এর আমলে প্রতিষ্ঠিত হয়। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেছিলেন মতিলাল শীল। এই কলেজ থেকে ডাক্তারি পাশ করা প্রথম মুসলিম ছাত্র হলো রহিম খান। 1836 খ্রিস্টাব্দে এখান থেকেই মধুসূদন গুপ্ত তিনি প্রথম সব ব্যবচ্ছেদকারী হিসাবে কাজ করেছিলেন। লন্ডন ফার্মাকোপিয়া গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন মধুসূদন গুপ্ত এবং এর নাম দিয়েছিলেন ইংল্যান্ডীয় ঔষধ কল্পাবলী। কলকাতা মেডিকেল কলেজের প্রথম প্রিন্সিপাল বা অধ্যক্ষ হলেন M.J. ব্রামলে। এটি ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1883 এর 29 জুলাই প্রথম বাঙালি নারী কাদম্বিনী গাঙ্গুলি মেডিকেল কলেজে ভর্তি হন। কাদম্বিনী গাঙ্গুলি কিন্তু প্রথম ভারতীয় মহিলা যিনি ডাক্তারি পাশ করেন। তখনকার দিনে মেডিকেল কলেজ জর হাসপাতাল নামে পরিচিত ছিল। ডক্টর হ্যারি গুডি প্রথম এদেশে পাঠ্যক্রমের মধ্যে সব ব্যবচ্ছেদ অন্তর্ভুক্ত করেন। ভোলানাথ বসুই হলেন লন্ডন বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি MD। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উডের নির্দেশনামা অনুসারেই কিন্তু 1857 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য বা চ্যান্সেলর হলেন লর্ড ক্যানিং এবং প্রথম আচার্য বা ভাইস চ্যান্সেলর হলেন জেমস উইলিয়াম কোলভিল। এই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য হলেন স্যার উইলিয়াম রিচি। 1858 খ্রিস্টাব্দে এই বিশ্ববিদ্যালয় থেকেই প্রথম স্নাতক হয়েছিলেন যদুনাথ বোস এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1882 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা চন্দ্রমুখী বসু ও কাদম্বিনী গাঙ্গুলি হলেন প্রথম মহিলা স্নাতক। 1906 থেকে 1914 সাল পর্যন্ত
8 বছর আশুতোষ মুখোপাধ্যায় এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। আশুতোষ মুখোপাধ্যায় তার মায়ের নামে এই বিশ্ববিদ্যালয়ে জগত্তারিণী স্বর্ণপদক প্রবর্তন করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি এবং ভারতীয় উপাচার্য ছিলেন গুরুদাস ব্যানার্জি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 1858 খ্রিস্টাব্দে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন দেলোয়ার হোসেন আহমেদ। মেয়েদের মধ্যে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন চন্দ্রমুখী বসু। পরে তিনি বেথুন কলেজের অধ্যক্ষও হয়েছিলেন। এশিয়ার প্রথম ডি.লিট প্রাপ্ত ছাত্রটির নাম হল বেনি মাধব বড়ুয়া। ভারতের প্রথম মহিলা চিকিৎসক হলেন কাদম্বিনী গাঙ্গুলি। গোলদিঘির গোলামখানা বলা হতো কলকাতা বিশ্ববিদ্যালয়কে। গৌরমোহন আড্ড ওরিয়েন্টাল সেমিনারি স্কুল প্রতিষ্ঠা করেন। এরপরে বিভিন্ন সমাজ সংস্কার আন্দোলন। 1828 খ্রিস্টাব্দে রামমোহন ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন এবং 1830 সালে এর নাম হয় ব্রাহ্ম সমাজ। এই ব্রাহ্ম সমাজের মুখপত্র ছিল তত্ত্ববোধিনী পত্রিকা। এই পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। 1833 সালে রামমোহন রায়ের মৃত্যুর পর দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজের দায়িত্ব গ্রহণ করেন। 1858 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন এই ব্রাহ্ম সমাজে যোগদান করেন। নারী কল্যাণের জন্য কেশবচন্দ্র সেন মায়াবোধিনী এবং ব্রাহ্মিকা সমাজ প্রতিষ্ঠা করেন। 1862 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন। ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক ছিলেন কেশবচন্দ্র সেন। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 1866 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রথম দুটি ভাগে বিভক্ত হয়েছিল এবং এটিই ছিল এর প্রথম ভাঙন। একটি নাম হয়েছিল ভারতবর্ষে ব্রাহ্ম সমাজ, যেটি প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন, এবং অন্যটি হয়েছিল আদি ব্রাহ্ম সমাজ, যার প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। কেশবচন্দ্র সেনের উদ্যোগে 1872 খ্রিস্টাব্দে 3 আইন পাশ হয়। 1878 খ্রিস্টাব্দে দ্বিতীয়বার ব্রাহ্ম সমাজে আবার ভাঙন দেখা দেয় এবং এখানে একটি হয় সাধারণ ব্রাহ্ম সমাজ, যার প্রতিষ্ঠাতা ছিলেন শিবনাথ শাস্ত্রী এবং আনন্দমোহন বসু, এবং কেশবচন্দ্র সেন তিনি এখান থেকে পুরোপুরি বেরিয়ে যান এবং তিনি নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন 1880 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, রাজা রামমোহন রায়ের উদ্যোগে 1829 খ্রিস্টাব্দে সপ্তদশ বিধি আইন বা 17 নম্বর রেগুলেশন অনুসারে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রদ করেন। সতীদাহ প্রথা উচ্ছেদের বিরোধী ছিলেন রাধাকান্ত দেব। বিদ্যাসাগরের উদ্যোগে 1856 খ্রিস্টাব্দে পঞ্চদশ বিধি অনুসারে লর্ড ডালহৌসি হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাশ করেন। হিন্দু বিধবা পুনর্বিবাহ আইনটি কার্যকারী হয় লর্ড ক্যানিংয়ের আমলে। প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয় 1856 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর। এক্ষেত্রে প্রার্থী ছিলেন গোবরডাঙ্গা পৌরসভার প্রথম পৌরপিতা শিরিশচন্দ্র বিদ্যারত্ন এবং বর্ধমানের কালীমতি ছিলেন প্রথম পাত্রী। দরিদ্র বিধবাদের সাহায্যের উদ্দেশ্যে বিদ্যাসাগর 1872 খ্রিস্টাব্দে হিন্দু ফ্যামিলি অ্যানুইটি ফান্ড গঠন করেন। 1850 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত সর্বশুভকারী পত্রিকার প্রথম সংখ্যাতেই বিদ্যাসাগর বাল্যবিবাহের দোষ শীর্ষক একটি প্রবন্ধ লেখেন। বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরোধিতা করেন সর্বশুভকারী পত্রিকার মাধ্যমে। বিদ্যাসাগর নিজ পুত্র নারায়ণচন্দ্রের সঙ্গে ভবসুন্দরী নামে এক বিধবার বিবাহ দেন। ফ্রেন্ড অফ ইন্ডিয়া, যেটি বর্তমানে দ্য স্টেটমেন্ট নামে পরিচিত, এবং সমাচার দর্পণ পত্রিকাতেও সতীদাহ প্রথার বিরোধিতা করা হয়। রামমোহন তার সংবাদ কৌমুদী নামক পত্রিকায় সতীদাহের বিরুদ্ধে জনমত গঠন করেন। শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন মদনমোহন তর্কালঙ্কার। ডিরোজিওর অনুগামীরা নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল নামে পরিচিত। ডিরোজিও 1826 খ্রিস্টাব্দে হিন্দু কলেজের ইতিহাস এবং ইংরেজি ভাষার অধ্যাপক রূপে যোগ দিয়েছিল। ইন্ডিয়া মাই টু নেটিভ ল্যান্ড কবিতাটি লেখেন ডিরোজিও। 1828 খ্রিস্টাব্দে একাডেমিক অ্যাসোসিয়েশন নামে একটি বিতর্ক সভাও তিনি গঠন করেন। ফকির অফ জঙ্গিরা কাব্যগ্রন্থটি রচনা করেছিল ডিরোজিও। তার কয়েকজন শিষ্য হল রামগোপাল ঘোষ, প্যারীচাঁদ মিত্র, রসিকৃষ্ণ মল্লিক,
দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রামতনু লাহিড়ী, রাধানাথ শিকদার, শিবচন্দ্র দেব প্রমুখ। পরের প্রশ্ন, সর্বধর্ম সমন্বয়ের আদর্শের কথা প্রচার করেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যার প্রকৃত নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়। তার গুরুত্বপূর্ণ মতবাদ যত মত তত পথ, যত্র জীব তত্র শিব এর প্রবক্তাও রামকৃষ্ণ, বেদান্তবাদের প্রবক্তাও রামকৃষ্ণ। রামকৃষ্ণ পরমহংসদেবের একজন অন্যতম শিষ্য হলেন স্বামী বিবেকানন্দ, যার বাল্য নাম ছিল নরেন্দ্র দত্ত। তিনি নব্য বেদান্তবাদ এর প্রচারক ছিলেন। আমেরিকার শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে তিনি 1893 খ্রিস্টাব্দে বক্তৃতা রেখেছিলেন। 1897 খ্রিস্টাব্দে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। 1898 খ্রিস্টাব্দে বিবেকানন্দ বেলুড়ে শ্রী রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেন। মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত, এই লাইনটির প্রবক্তা বিবেকানন্দ। তার লেখা দুটি বিখ্যাত গ্রন্থ হল বর্তমান ভারত এবং পরিব্রাজক। ম্যান মেকিং রিলিজিয়নের কথা বলেছিলেন বিবেকানন্দ। রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপাত্র ছিলেন উদ্বোধন পত্রিকা। লালন ফকিরের জন্মস্থান বর্তমান বাংলাদেশের কুষ্টিয়ায়। মতান্তরে অধুনা বাংলাদেশের হরিশপুরে, হরিশকুণ্ডা, ঝিনাইদহে। বিজয়কৃষ্ণ গোস্বামীর যোগ সাধনা বিষয়ক গ্রন্থের নাম প্রশ্নোত্তর। বিজয়কৃষ্ণ গোস্বামী 1270 বঙ্গাব্দে ব্রাহ্ম সমাজে আচার্য হয়েছিলেন। পরের প্রশ্ন, বিজয়কৃষ্ণ গোস্বামী 1899 খ্রিস্টাব্দে পুরীতে দেহত্যাগ করেন। হুগলির ইমামবাড়া প্রতিষ্ঠা করেন হাজী মোহাম্মদ মহসিন। 19 শতাব্দীর বাংলার নবজাগরণের এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছিলেন অনিল সেন। 19 শতকের বাংলার নবজাগরণ ছিল এক ধরনের অতি কথা, একথা বলেছেন বিনয় ঘোষ। নোটস অন বেঙ্গল রেনেসাঁস গ্রন্থটি রচনা করেন সুশোভন সরকার। 19 শতকে বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলেছেন অশোক মিত্র। বাংলার ইতিহাসে রেনেসাঁ শব্দটি প্রথম ব্যবহার করেন সুশোভন সরকার। 19 শতকের নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছিলেন বিনয় ঘোষ। রেনেসাঁ শব্দটির অর্থ নবজাগরণ। বাংলার নবজাগরণের শতক বলা হয় 19 শতককে। নবজাগরণ ইউরোপে প্রথম শুরু হয় ইতালির ফ্লোরেন্স শহরে। জুল মিশেল রেনেসাঁ শব্দটি ইউরোপের ক্ষেত্রে প্রথম ব্যবহার করেছিলেন। বাংলার নবজাগরণকে ইংরেজদের নকল নবিশ বলে অভিহিত করেছিলেন অধ্যাপক সুমিত সরকার। বাংলার নবজাগরণ প্রথম শুরু হয়েছিল কলকাতায়। ইন্ডিয়া টুডে গ্রন্থটি রচনা করেছিলেন রজনীপাম দত্ত।